ওকে, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আইএলটিএস মডিউল রিডিং, মানে রিডিং মডিউল নিয়ে কথা বলবো এবং রিডিং মডিউলের কোয়েশ্চন টাইপ ট্রু ফলস নট গিভেন অথবা ইয়েস নো নট গিভেন নিয়ে কথা বলবো। সো ট্রু ফলস নট গিভেন হচ্ছে 80% অকেশনে আসে। আমি যদি আরেকটু রিস্ক নিয়ে বলি, মানে মার্জিনে যদি চলে যাই, 90% অকেশনে ট্রু ফলস নট গিভেন আসে। আমি খুব কম পরীক্ষা দেখেছি যেখানে ইয়েস নো নট গিভেন আসে নাই, বা আমি দেখি নাই বলবো। তারপরেও 100% আমি দেখছি গ্যাপটা 100% বলা যায় ট্রু ফলস নট গিভেন ও 95% শিওর যে আসবেই। এবং আপনি কয়েকটা কোয়েশ্চেন অ্যানালাইসিস যদি করেন তাহলে দেখবেন যে ট্রু ফলস নট গিভেন থেকে কোনো সময় 5টা আসতেছে, কোনো সময় 10টা আসতেছে, কোনো সময় 12-13টাও চলে আসতেছে, মানে এক সেটে 6টা আর এক সেটে 8টা, তাহলে 14টা কোয়েশ্চেন চলে আসতেছে। তার মানে আমি যদি ট্রু ফলস নট গিভেন এর আমার অ্যাকুরেসিটা যদি আমি এরকম করি যে 100% অ্যাকুরেসি নিশ্চিত করতে পারি। এই 100% মানে এমন না যে আপনার অলওয়েজ ইয়ে করবেন, বাট ইউজুয়ালি আপনি যখন চিন্তা করে বা স্বাভাবিক ভাব পরিস্থিতিতে পরীক্ষা দিবেন তখন ট্রু ফলস নট গিভেন 10টার 10টাই হবে। মাঝে মধ্যে মিস হবে, বাট হয়তো কনসেন্ট্রেশন ধরে রাখতে পারেননি বা অন্য কোনো রিজনের জন্য আপনি হয়তো, বাট এমনিতে এমন ভাবে প্রস্তুতি নিব যাতে ট্রু ফলস নট গিভেন এর 10টার আমরা 10টাই কারেক্ট করতে পারি। তো আমরা আজকে দেখব ঠিক কি কি উপায় অবলম্বন করে বা স্ট্র্যাটেজি গুলো কি কি, সেগুলো কিভাবে করলে আমরা 10টার 10টাই কারেক্ট করতে পারবো। এখানে কিছু ধারাবাহিকভাবে কয়েকটা স্ট্র্যাটেজি বলে দেওয়া আছে 10টা। এগুলো আপনাদের পরবর্তীতে দেখার জন্য আমি এগুলা নিজে এখানে আর বলে সময় নষ্ট করব না। শুধু আপনাদেরকে এই 7 নাম্বার যে কথাটা এখানে একটু দেখাবো। অনলি, ফিউ, মোস্ট, এনি, সেভারেল, অল, অলওয়েজ, মোস্ট, এই কয়েকটা ওয়ার্ড খুব ভালো করে খেয়াল রাখবেন। এগুলো হচ্ছে মিনিংটা খুব স্পষ্ট করে দেয়। যেমন ফিউ এর মিনিং এর অনেকেই ভুল করে। এর ফিউ এর সাথে আরেকটা জিনিস আমরা একটু এড করে দেই। এটা শুধু ট্রু ফলস নট গিভেন না, অন্য ক্ষেত্রেও ফিউ এবং লিটল এই দুইটার অর্থ হচ্ছে একেবারে কম কিংবা নাই বললেই চলে, এরকম বোঝায়। হ্যাঁ, ধরেন আমি বললাম আজকে আমাদের নর্মালি তো পার্টিসিপেন্ট 70-75 জন বা 80 জন অনেক সময় জয়েন করতেছেন। তো আজকে ক্লাসে এসে ঢুকে দেখলাম যে 9টা 30 হয়ে গেছে, কিন্তু আপনাদের মধ্যে মাত্র 5 জন জয়েন করেছে। তো 80 80 যে সংখ্যা সেটার তুলনায় 5 অনেক কম। সো আমি বললাম যে একেবারে কম সংখ্যক স্টুডেন্ট আজকে জয়েন করেছেন। এই কথাটা আমি বলবো কিভাবে? ফিউ দিয়ে, মানে ফিউ স্টুডেন্টস জয়েন্ট, মানে এই সংখ্যাটা আসলে মানে কাউন্ট করার মতো না। আবার এটা হচ্ছে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। হ্যাঁ, সেখানে আনকাউন্ট। এফইউ দিলে কি কোনো প্রবলেম আছে? এফইউ স্টুডেন্ট জয়েন জি ভাই, বলেন তো। এফইউ দিলে কি কোনো প্রবলেম আছে? আচ্ছা, এফইউ প্রবলেম নাই, আমি বলে দেই। ওকে, আমি সবাইকে মিউট করে দিচ্ছি। ফিউ এবং এফইউ এর পার্থক্য আমি এখানে দেখাই। ফিউ জয়েন্ট আর হচ্ছে আ ফিউ জয়েন্ট। আমাদের যদি একটা সংখ্যা, আইডিয়াল একটা সংখ্যা ধরি, 100 জন আমাদের পার্টিসিপেন্ট, এখানে থেকে 5 জন জয়েন করছে তাহলে হচ্ছে ফিউ জয়েন্ট। আর 25 জন 30 জন জয়েন করছে তাহলে বলবো আ ফিউ জয়েন্ট। আ ফিউ মানে অল্প পরিমাণ, হ্যাঁ। আর ফিউ মানে একেবারে কম, যেটা কাউন্ট করি না আমরা ইউজুয়ালি। ধরেন আমার হাতে গ্লাস নাই, আচ্ছা গ্লাস নাই, এটা আছে আমার কাছে, আমি এটা একটু দেখাই। এটাতে যে দেখা যাচ্ছে কিনা সেন্টের পরিমাণ, এটা এফিউ মানে আ লিটল আছে, অল্প আছে। এটা যদি একেবারে নিচে চলে যায় তাহলে আমরা বলবো যে নাই বললেই চলে। এই নাই বললেই চলে এর ইংরেজি হচ্ছে ফিউ। আর কাউন্ট আনকাউন্টেবল ওয়ার্ড হচ্ছে লিটল, মানে একেবারে নাই। যেমন ধরেন দ্য গ্লাস হ্যাজ লিটল ওয়াটার। গ্লাসে একেবারে কম পানি, মানে নাই বললেই চলে। সিচুয়েশনটা বলি,
আমি একটা ভাগে বললাম ভাই একটু গ্লাসটা এগিয়ে দিবেন, একটু পানি পান করবো। আপনি বলছেন যে ভাই এই গ্লাসে তো পানি নাই বললেই চলে, তাহলে বলবেন দ্য গ্লাস হ্যাজ লিটল ওয়াটার। আর আপনি বলছেন আচ্ছা পান করবেন তো অল্প আছে, এটুকু দিয়েই গলা ভেজান, তাহলে কি বলবেন? দ্য গ্লাস হ্যাজ আ লিটল ওয়াটার। এখন ফিউ, লিটল, ফিউ, লিটল এই দুটার মিনিং সেম। আ ফিউ, আ লিটল মিনিং সেম। একটা হচ্ছে কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন বুঝাতে, আর আরেকটা হচ্ছে আনকাউন্টেবল নাউন বুঝাতে। দুইটাই এডজেক্টিভ। ওকে, এখন আমরা এখন এটা এই আলোচনাটা কেন আনলাম, বিকজ আমরা হচ্ছে যদি প্রশ্নতে ফিউ থাকে আর আপনি যদি মনে করেন কিছু, ফিউ স্টুডেন্টস কেম, আপনি মনে করলেন যে কিছু স্টুডেন্ট এসেছে, তাহলে ভুল হয়ে গেল। এই ফিউ মানে একেবারে নাই বললে চলে। গুড। তাহলে এই কয়েকটার আর বাকিগুলো ঠিক আছে। অলওয়েজ মানে হচ্ছে অ্যাবসলিউট, সব সময়, এখানে যদি 90%ও থাকে হবে না, অলওয়েজ মানে অলওয়েজ। তারপরে মোস্ট মানে অধিকাংশ, মনে করেন 75% বা 80%। অল মানে তো সবাই, সেভারাল মানেও কতিপয়, হ্যাঁ। এনি মানে যে কোনো, আর মোস্ট মানে তো দুইবার চলে আসছে মোস্ট, দরকার নেই, একটা কেটে দিই আমরা। ওকে, আর আমরা সময় ব্যয় করব না, আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব। আমি এটা কেটে দিচ্ছি। ওকে, আমরা একটা কোয়েশ্চন চলে যাই। কেস স্টাডি, ট্যুরিজম নিউজিল্যান্ড ওয়েবসাইট। এখানে কোয়েশ্চন আছে 4টা, 5টা, 6টা। ওকে, আচ্ছা 6টা কোয়েশ্চন। ট্রু ফলস নট গিভেন, প্যাসেজ 1। প্যাসেজ 1 এ ট্রু ফলস নট গিভেন যদি হয়, আপনার জন্য ফরজ হলো যে আপনি ট্রু ফলস নট গিভেন এর প্রত্যেকটাই কারেক্ট করবেন। এবং প্যাসেজ 1 এ 13টা কোয়েশ্চন থাকে। এই 13টা কোয়েশ্চনে আমাদের দায়িত্ব হলো যে আমরা 13টার 13টাই কারেক্ট করব, কোনো ছাড় নাই। ঠিক আছে, প্যাসেজ 1 এ আমরা 100% নিশ্চিত করব। আমার পরীক্ষায় আমি প্যাসেজ 1 থেকে ভালো করেছিলাম। আমি এখানে একটা জিনিস উল্লেখ করে রাখি, আমি অনেস্টলি এখানে ইয়ে নাই, আমার রিডিং এর স্কোরটা অত ভালো হয় নাই, 6.5 এসেছিল। এর রিজন ছিল আমি জাস্ট প্যাসেজ 1 এবং 2 আনসার করতে পেরেছিলাম, আর প্যাসেজ 3 আনসার করতেই পারি নাই। সো আমার প্যাসেজ 1 আর 2 থেকে মোটামুটি সবই কারেক্ট হয়েছিল। আমার যতটুকু ধারণা যে 26টার মধ্যে 24টা বা 25টা হয়েছিল। আর থার্ড প্যাসেজটা আমি আন্দাজে দিয়েছিলাম, কারণ লাস্টে সময় একেবারে কমে গেছে, হঠাৎ আমি খেয়াল করি নাই। তো এখান থেকে 2-4টা আসছিল, যার কারণে 27টা হইলে 6.5 হয়। সো ঠিক আছে, আচ্ছা তাই হোক, এখন আমরা মূল আলোচনা চলি। এখন আমরা আমাদের সামনে আছে কি, কোয়েশ্চেন চলে আসছে, ট্রু ট্রু ফলস নট গিভেন। তাহলে ট্রু ফলস নট গিভেন এর একটু বলে রাখি আনুষ্ঠানিকতা হিসেবে। ট্রু মানে হচ্ছে এখানে যে কথাটা আছে এটা, এটা সত্য, এটা নিয়ে কোনো দ্বিমত নাই, হ্যাঁ। ইফ দ্য স্টেটমেন্ট এগ্রিজ উইথ ইনফরমেশন, এখানে যে তথ্য সেটা পেসেজে আছে এইভাবেই, সো এটা ট্রু। আচ্ছা, তারপরে হচ্ছে ফলস মানে হচ্ছে ইফ দ্য স্টেটমেন্ট কন্ট্রাডিক্টস দ্য ইনফরমেশন, এখানে একটা কথা বললো, পেসেজে আরেকটা কথা বললো, দুইটা একটা আরেকটাকে কন্ট্রাডিক্ট করে। আপনি হয়তো ভাবতেছেন ভাই আপনি কেন ফলস আর ট্রু আমাদের বুঝাইতেছেন, আমরা তো এটা বুঝি। একটু একটু ধৈর্য ধরে শুনেন আসলে কি ঘটতেছে। এই নট গিভেন থাকার কারণে পেজটা লেগে যায়। অনেকে নট গিভেন আর ফলস এর মধ্যে পার্থক্য করতে পারে না। নয়ে যে তথ্যটা আছে, এই তথ্যটা যদি পেসেজে থাকে তাহলে সে ট্রু হইতে পারে অথবা ফলস হইতে পারে। এখন যদি সেম সেম কথা থাকে তাহলে সেটা ট্রু, আর যদি এটার কথা যেটা আছে সেটা এগেইনস্টে থাকে তাহলে ফলস। আর এইটা একটা, এখানে যে বক্তব্য আছে এরকম কোনো বক্তব্য পেসেজে আমরা পাই নাই, তাহলে নট গিভেন ইফ দেয়ার ইজ নো ইনফরমেশন অন দিস। এখন আমরা সলভ করতে করতে বাকি কথা বলবো। যে কোয়েশ্চন টাইপেরই আপনি আনসার করেন না কেন, প্রথম কাজ হলো পেসেজের হেডলাইন পড়ে আসা। পেসেজের হেডলাইনটা হচ্ছে কেস স্টাডি ট্যুরিজম নিউজিল্যান্ড ওয়েবসাইট, যেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, এই পেসেজেরই গ্যাপ ফিলিং। তো আমরা এই প্যাসেজের বিষয়বস্তু কিছুটা বুঝি যে ট্যুরিজম নিয়ে কথা হবে, নিউজিল্যান্ডের ট্যুরিজম নিয়ে কথা হবে, এবং সেখানে ফোকাসটা হচ্ছে
মানে ওভারঅল ট্যুরিজমের চাইতে ওয়েবসাইট রিলেটেড আলাপ আলোচনা বেশি থাকবে। তাহলে আমরা বুঝলাম যে প্যাসেজের বিষয়বস্তু কি। এখন আমরা প্রথম প্রশ্নটা পড়ি। প্রথমে প্রশ্ন পড়বো, হ্যাঁ। প্রথম প্রশ্নটা কি? The website www.newzealand.com aimed to, প্রশ্ন পড়তে গেলে অবশ্যই ভার্বকে অবশ্যই গুরুত্ব দিতে হবে, ভার্বকে গুরুত্ব না দিলে চলবে না। একটা সেন্টেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্তব্যটা উপস্থাপন করে ভার্ব। এই ওয়েবসাইট লক্ষ্য করেছিল, তার ফোকাসটা ছিল, তাহলে আমরা ফোকাসটা নিয়ে আলাপ হবে, প্রোভাইড রেডিমেড ইটিনারিজ and packages for travel companies and individual tourists। তাহলে এর উদ্দেশ্য ছিল রেডিমেড ইটিনারিজ প্রোভাইড করা, প্যাকেজ ফর ট্রাভেল কোম্পানিজ এন্ড ইন্ডিভিজুয়াল টুরিস্ট। তাহলে ট্রাভেল কোম্পানির জন্য এবং ইন্ডিভিজুয়াল টুরিস্টদের জন্য কি করবে? প্যাকেজ দিবে, প্যাকেজেস দিবে, আর কি দিবে? রেডিমেড ইটিনারিজ। ওকে, তাহলে ইটিনারিজ ওয়ার্ডের অর্থ যদি আপনার জানা না থাকে তাহলে একটু ঝামেলা হয়ে যেতে পারে। ইটিনারিজ মানে হচ্ছে পথঘাট, রাস্তা। আপনি যে ঘুরতে যাবেন সেই রাস্তাটা, নোটিফিকেশনটা অফ করে দিয়ে দিল। ওকে, এখন আমরা একটু প্যাসেজে চলে যাব, কিন্তু তার আগে আরো কিছু কথা আছে। আমরা গত মানে ক্লাসে বলছিলাম যে যদি মনে হয় যে এই কথাটা আমি কোথায় গিয়ে খুঁজবো তাহলে তো প্রবলেম। তাহলে কাজ করেন, এখানে দেখেন একটা পার্সেন্টেজ আছে। অ্যাকর্ডিং টু রিসার্চ 26% of visitor satisfaction is related to their accommodation। ভেরি গুড, এটা আমরা প্যাসেজে পেয়ে যাব ইজিলি। আর এটা প্যাসেজের যেই জায়গায় পাবো তার আগে এই দুইটা থাকবে। এখন আমরা এই কাজটা করি, আগে আগে এই কোয়েশ্চেন আনসারে চলে যাই। আচ্ছা, এখানে আগে একদিন গত ক্লাসেও বলেছি যে এখানে একটা রিদমের ব্যাপার থাকে। আপনি হয়তো ভাবতেছেন আমি যদি এই ধারাবাহিক ভাবে যাই তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হবে, বাট এটা খেয়াল করতে হবে যে প্যাসেজে আমাদের আসলে কোনো রিদমের দরকার নাই। আমার দরকার শুধু এই স্পেসিফিক তথ্যটা, কারণ এটা প্যাসেজের কোনো একটা নির্দিষ্ট কোণায় পড়ে আছে। তাহলে এই অংশটুকু পড়ি। রিসার্চ অনুযায়ী 26% of visitor satisfaction is related to their accommodation। আচ্ছা, আমি একটু উপরে যাই, একটু ধৈর্য ধরে আমার সাথে থাকবেন, আমার কথাগুলো শুনবেন। আইডেন্টিফাই দ্য কিওয়ার্ডস, লোকেট কিওয়ার্ডস, ফাইন্ড আউট দ্য কারেক্ট সিনোনিমস। তাহলে আগে কিওয়ার্ডস ঠিক করা। এখানে কিওয়ার্ডস তো আছেই, কি 26%, আর কি ভিজিটর স্যাটিসফ্যাকশন, আর কি অ্যাকোমোডেশন। তিনটা জিনিস। আমি প্রথমে আপনাদেরকে বলছিলাম যে একটা বা দুইটা ওয়ার্ড থাকবে যেটা দিয়ে আমরা ওই লোকেশনটা খুঁজে বের করবো যে এই জায়গায় উত্তর, আর ওইখানে যাওয়ার পরে আরো একটা দুইটা ওয়ার্ড থাকবে যেটা দিয়ে মূল বক্তব্যটা উপস্থাপন করা হবে। এখানে মূল বক্তব্যটা কিন্তু ভিজিটর স্যাটিসফ্যাকশন আর অ্যাকোমোডেশন। এখন আরো আপনাকে আরো স্পেসিফিক করে দেই, ভিজিটর ওয়ার্ডটা আপনার জন্য জরুরি না, কারণ এটা একটা ট্যুরিজম নিয়ে কথা হচ্ছে যেখানে ভিজিটর নিয়ে বারবার আলাপ হতে পারে। সো কয়েক জায়গায় আপনার ভিজিটর শব্দটা আসতে পারে, কিন্তু স্যাটিসফ্যাকশন কথাটা সব জায়গায় থাকবে না। অনেকগুলো বিষয়ের মধ্যে একটা হচ্ছে স্যাটিসফ্যাকশন। সো আপনি এইখানে ফোকাসটা করবেন স্যাটিসফ্যাকশন। আর ট্যুরে গেলে আমরা কোন অনেকগুলো সার্ভিস গ্রহণ করি, সার্ভিসের মধ্যে অনেকগুলো বিষয় আছে, এর মধ্যে একটা বিষয় হচ্ছে অ্যাকোমোডেশন, থাকা, আবাসন। সো এইটার সাথে কি 26% স্যাটিসফ্যাকশন জড়িত। অ্যাকর্ডিং টু রিসার্চ এগুলা কোনো জরুরি কথাবার্তা না। আমরা চলে যাচ্ছি প্যাসেজে, আমরা 26% খুঁজে বের করব, তারপরে আমরা প্রশ্নের উত্তর খুঁজবো। আমি একটু প্রথম থেকেই আসি। আচ্ছা, আরেক জিনিস আপনাদেরকে দেখায় ফেলি। আমরা তো আর শুধু ট্রু ফলস নোট গিভেন করবো না, এখানে দেখেন কত পর্যন্ত ছিল 1 থেকে 7, এবং এগুলো আমরা প্রথম দিকে উত্তর পেয়েছিলাম, এইখান থেকে উত্তর পেয়েছিলাম। তাহলে আমার এখন
এই প্রশ্নগুলো আবার শেষের দিকে, সো শেষের দিকে হওয়ার সম্ভাবনাটাই বেশি। বাট আপনি চাইলে এখান থেকে একটু চোখটা বুলাতে পারেন, একটু দ্রুত আসলেন আর কি, এখানে বেশি সময় স্পেন্ড করলেন না। 9% চোখে পড়তেছে, 99 চোখে পড়তেছে, আপনি খেয়াল করেন সংখ্যাগুলো খুব ইজিলি চোখে পড়তেছে। তারপরে হচ্ছে আর কোনো সংখ্যা পাচ্ছি না, তারপরে পাচ্ছি না, দেখেন চোখে পড়তেছে 74%, 26%। আপনারা মূল জায়গায় চলে আসছি এখন। আপনাদের আশা করি মনে আছে, এবং আমি আপনাদের সুবিধার্থে, যদি কম্পিউটার বেসড মডিউল পরীক্ষা দেন আর কি, মেবি কপি করতে পারবেন, আমি দেই নাই এখনো, মানে কম্পিউটার বেসড আমি দেই নাই। বাট একটু কথা বলে নিব, আমি আমার রিসেন্টলি একজন পরীক্ষা দিয়েছেন, তার সাথে কথা বলে আমি জেনে আপনাদেরকে হয়তো গ্রুপে জানিয়ে দেব। যদি কপিটা করতে পারেন তাহলে খুবই ভালো। এখানে আমি কোয়েশ্চনটা নিয়ে আসি, পাশাপাশি রাখলেন। হুম, কি 26% স্যাটিসফ্যাকশন অ্যাকোমোডেশন। আসেন এইটুকু পড়ি। আমি এখানে একটা হেডার চলে আসছে, এটা একটা ঝামেলা পাকায় ফেললাম। এই লাইনটা আসলো কেমন আমি ভুলে গেলাম। আচ্ছা থাকুক, আমরা ওকে ক্লোজ হেডার, ঠিক আছে, এখানে বুঝতে পারছি। এখন দেখেন এই 26% আছে, তাহলে আমরা একটু কষ্ট করে এখান থেকে সেন্টেন্সটা পড়ে নিই। This is important as research shows that activities are the key driver for visitor satisfaction, contributing 74% to visitor satisfaction, while আচ্ছা তাহলে activities গুলা 74% visitor satisfaction, while transport and accommodation account for the remaining 26%। তাহলে আপনার accommodation ওয়ার্ড চলে এসেছে, আর accommodation এবং ট্রান্সপোর্টের জন্য 26% স্যাটিসফ্যাকশন বরাদ্দ আছে। এখন আপনারা একটু মানে চেক বক্সে বলেন তো আপনার কাছে কি মনে হয়, এই কথাটা ট্রু নাকি ফলস? আমি একটু রেসপন্স চাচ্ছি, ফাস্ট রেসপন্স করবেন। থ্যাংক ইউ, অনেকেই বলতেছেন। সবাই বলতেছেন ফলস, ট্রুও বলতেছেন। না না, মেনি মাইন্ডস, মেনি কি জানি একটা ভুলে গেলাম, মেনি মাইন্ডস, এটা ট্রু কেন বলবেন আপনি? ট্রু কেন বলবেন? বলেন, সমস্যা নাই, বাট ওকে। রাকিবুল ভাই, আপনি একটু বলেন তো আপনি কি বলতে চাচ্ছেন, একটু মাইক্রোফোন ওপেন করে বলেন, আমরা একটু ডিসকাস করে করে উত্তর দেই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে, কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। আরে আমি ফলস বলছি প্রথমেই, কারণ এখানে শুধু অ্যাকোমোডেশন আছে, কিন্তু এখানে ট্রান্সপোর্টও সাথে অ্যাড ছিল প্যাসেজে। আচ্ছা এখন আপনার মনে হচ্ছে কি ট্রু নাকি ফলস? ফলস। ফলস। আর ট্রু যারা বলতেছেন, আপনাদের মধ্য থেকে একজন মুখপাত্র হয়ে যে কেউ একটু সাহস করে বলেন আপনি কেন ট্রু মনে করলেন? ভাইয়া আমার কাছে মনে হয়েছে, যেহেতু 26% কোশ্চেনে যেমন লেখা আছে 26% অফ ভিজিটর স্যাটিসফ্যাকশন ইজ রিলেটেড টু দেয়ার রেকমেন্ডেশন, মানে অ্যাকোমোডেশনের উপরে 26% ভিজিটরদের স্যাটিসফ্যাকশন আছে। ওকে, তাহলে এইখানে বলছে যে ট্রান্সপোর্ট এন্ড অ্যাকোমোডেশন অ্যাকাউন্ট ফর দ্য রিমেইনিং 26%, মানে 74% তো হচ্ছে স্যাটিসফ্যাকশন আছে হচ্ছে ড্রাইভারের উপরে, আর এইখানে আছে 26% অ্যাকোমোডেশন এবং ট্রান্সপোর্টের উপরে। অ্যাকোমোডেশনটা তো আছে, এই জন্য আমার কাছে ট্রু মনে হয়েছে। ওকে,
কিন্তু আমি একটু ক্লিয়ার করে দেই। প্রশ্নে বলছে অ্যাকোমোডেশনের উপর নির্ভর করতেছে 26%, আর প্যাসেজে বলতেছে যে অ্যাকোমোডেশন এবং ট্রান্সপোর্টের ক্ষেত্রে 26%। এখন আপনি 26 থেকে দুইটা ভাগ করেন, এর আপনি যদি একদম 0.00001 কেও যদি সরায় নেন ট্রান্সপোর্টের ক্ষেত্রে জন্য, তাও অ্যাকোমোডেশনে আর 26% থাকতেছে না, বুঝছেন? তাহলে এটা একেবারে অ্যাবসোলুট ছিল যে 26% অ্যাকোমোডেশনের জন্য বলছে প্রশ্নে, আর প্যাসেজে বলতেছে অ্যাকোমোডেশন এবং ট্রান্সপোর্ট এই দুইটার জন্য 26%। এখন আপনি যত কমই ট্রান্সপোর্টকে দেন না কেন, তাও 26 কিন্তু আর থাকতেছে না আপনার অ্যাকোমোডেশনের জন্য। সো এটা খুবই ইজিলি আমরা বলতে পারি যে এটা ফলস। এখন আরেকটা জিনিস বলি, ট্রু ফলসের বা ফলস নট গিভেনের জন্য আমাদের মানদণ্ড হচ্ছে প্যাসেজের তথ্য, প্রশ্নের তথ্য না। মানে এই প্রশ্নের তথ্যটা প্যাসেজের তথ্য দিয়ে আমরা যাচাই করব, প্যাসেজের তথ্য প্রশ্নের তথ্য দিয়ে যাচাই করব না। আমি আশা করি এটাও বোঝাতে পেরেছি। তাহলে এখানে 26% অ্যাকোমোডেশন এবং ট্রান্সপোর্টের জন্য, আর এখানে বলছে 26% শুধু অ্যাকোমোডেশনের জন্য। তাহলে আমরা এটা ইজিলি ফলস দিতে পারছি। কোনো কনফিউশন থাকলে বলবেন। আর আমরা 10 নম্বর যদি এই জায়গায় পেয়ে যাই, আমরা এখান থেকে শুরু করেছি, আমরা এখান থেকে শেষ করে নিই, এদিক থেকে চলে যাই, পরে আমরা এই দুটাতে আসবো। Visitors to New Zealand like to become involved in the local culture. ভিজিটরস টু নিউজিল্যান্ড, অর্থাৎ নিউজিল্যান্ডে যে সকল ভিজিটর যাচ্ছে বা যায়, তারা লোকাল কালচারের সাথে ইনভলভ হতে চায়। এখন আপনার এই প্রশ্নের উত্তর তিনটা হওয়ার সম্ভাবনা আছে, ট্রু হইতে পারে, ফলস হইতে পারে, নট গিভেন হইতে পারে। যদি নট গিভেন হয় তাহলে তো এই তথ্যটা প্যাসেজে থাকবে না। তাহলে আপনি যদি এটা অনেকক্ষণ খুঁজলেন, 3 মিনিট এটা খুঁজলেন কিন্তু পেলেন না, এইরকম এইটা করতে করতে 3 মিনিট সময় যদি ব্যয় করে ফেলেন, তাহলে আপনার আসলে জন্য অনেক ক্ষতি হয়ে যায়। তাই আমরা কি করব, দুইটা প্রশ্ন পড়ে নিব একসাথে। এখন আপনি বলতে পারেন যে তাহলে 10 নাম্বার কেন পড়লাম না? 10 নাম্বার পড়ি না কারণ 26% ইজিলি চোখে পড়বে, এই জন্য আমরা জাস্ট এটাতে চলে গিয়েছিলাম। তাহলে এই প্রশ্নটাও পড়ি। Visitors like staying in small hotels in New Zealand rather than in larger ones. আচ্ছা, এখন দেখেন এখানে 11 নম্বর প্রশ্নে কতটা ওয়ার্ড আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11, ধরেন 12টা বা 13টা। হ্যাঁ, এই পুরা কথার মধ্যে মাত্র দুইটা ওয়ার্ড জরুরি, লোকাল কালচার ইনভলভড। এখন আপনি বলতে পারেন যে ভিজিটরস কেন আমি গুরুত্বপূর্ণ বলছি না, কারণ এই পুরো প্যাসেজটা তো ভিজিটরসদের নিয়ে আলোচনা। নিউজিল্যান্ড কেন গুরুত্বপূর্ণ না, বিকজ এটা নিউজিল্যান্ড নিয়ে আলোচনা। আর লাইক টু, এটা ভার্ব, এটা আমরা ইয়ে করব, হ্যাঁ এটাতে ফোকাস করব। লাইক মানে পছন্দ করে, আর আরেকটা হচ্ছে ইনভলভ, লোকাল কালচার, এর চাইতে ইনভলভের চাইতে এই দুইটা বেশি জরুরি। আর কি পছন্দ করে কিনা, এই তিনটা ওয়ার্ড। এখন আপনি প্যাসেজে যান, আর এখানে ভিজিটরস লাইক স্টেইং ইন স্মল হোটেলস, স্মল হোটেলস, লার্জ হোটেলস। তাহলে স্মল এন্ড লার্জ হোটেলস, এখানে মূল আলোচনার বিষয় কি, স্মল এন্ড লার্জ হোটেলস। এখন আমরা এইখানে যে এই কোয়েশ্চেন আনসার যেখানে পেয়েছিলাম তার একটু নিচে পড়বো, তাহলে আমরা আশা করি বুঝতে পারবো। এখন আমি জাস্ট আরো 5 সেকেন্ড সময় দিচ্ছি, আপনারা জাস্ট এই দুইটা প্রশ্নের দিকে একটু তাকাবেন, তারপরে আমরা উত্তর করতে যাব। এখানে এটুকু পড়ে ফেলছি আমরা, হ্যাঁ? তাহলে এর নিচে থেকে আমরা কথা বলি। ধরেন আমরা এখানে এখানে দুইটা কোয়েশ্চেন রেখে দিই এনে। এটা ছিল 11 12। আমরা লোকাল কালচার, লাইক লাইক
ইনভলভ, হ্যাঁ, আর স্মল হোটেলস, লার্জার ওয়ান্স না, ওয়ান্স মানে লার্জার হোটেলস, স্মল এন্ড লার্জার। এখন আমরা একটু পড়ি, হ্যাঁ। এই আনসারটা এই পর্যন্ত আছে, আপনাদেরকে আমি সময় দিলাম, আপনারা উত্তর করেন। উত্তর মুখে ইয়েতে চ্যাট বক্সে বলে দিবেন। অনেকে উত্তর দিয়ে দিয়েছেন। ওকে, আরো 30 সেকেন্ড সময় নিব, উত্তর শুনবো আপনাদের পক্ষ থেকে। ইয়েস, ওকে, সবার উত্তর, যারা উত্তর দিয়েছেন সবারটাই তো ট্রু, 11 ট্রু দিয়েছেন, হ্যাঁ। ওকে, একজন নট গিভেন দিয়েছেন, আপনার নট গিভেন দেওয়ার কারণে আমি এটা নিয়ে একটু কথা বলতে হবে, কেন নট গিভেন নয়। আচ্ছা, বলতেছে, দেখেন কি বলতেছে, যে the more activities that visitors undertake, আচ্ছা ওকে, আপাতত আর উত্তর দিন না, আমরা একটু কথা বলি। The more activities take, the more satisfied they will be, এটা এখনো স্যাটিসফ্যাকশন নিয়ে কথা বলতেছে, মানে আগের কথার রেশ আছে এখনো। Also been found that visitors enjoy cultural activities most when they are interactive, যখন ইন্টারেক্টিভ হয়, such as, এই যে ইন্টারেক্টিভ মানে ইনভলভ, এখানে সিনোনিম চলে আসছে, such as visiting a Marai, একটা ওয়ার্ড, meeting ground to learn about traditional Maori life, তাহলে লোকাল ব্যাপার স্যাপার। Many long haul travelers enjoy such learning experiences which provide them with stories to take home to their friends and family, সুন্দর। এটা আমার মনে হয় যে এটাতে আর ব্যাখ্যার আসলে দরকার পড়ছে না। ওকে, আচ্ছা, তাহলে এটা আমরা বললাম, এটা নট গিভেন হবে না, বুঝছেন, যিনি নট গিভেন দিয়েছেন আপনি একটু খেয়াল করে দেখেন, ওই প্রথমেই বলছে ফাউন্ড দ্যাট ভিজিটর্স এনজয়, এই যে লাইকের সিনোনিম, হুবহু সিনোনিম চলে আসলো, এনজয়, প্রেজেন্ট ফর্মে আছে, প্রেজেন্ট ফর্মে আছে, এই টেন্স গুলো খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। এনজয়েড বলে দিলে আবার হইতো না, এনজয়েড বলে দিলে তো ওটা আমরা ফলসেও নিতাম না, নট গিভেনে যাইতে পারতো, কারণ এনজয় এখানেও বলতেছে, এনজয় দুইটাই। আর এই সাচ লার্নিং এক্সপিরিয়েন্স মানে ওই যে মিটিং গ্রাউন্ডে গিয়ে কি করা, ইন্টারেক্টিভ হয়ে, ট্রেডিশনাল মাওরি লাইফ মানে কি, যুগ যুগ ধরে মাওরি লাইফটা যেভাবে চলে আসতেছে, তার মানে এটা কালচার, যেটা ট্রেডিশন সেটা কালচার, প্রায় কাছাকাছি একটু। এগুলাতে থিওরিটিক্যাল মানে তাত্ত্বিক যারা, তারা কিছু সূক্ষ্ম পার্থক্য নিয়ে আসে, বাট এখানের জন্য এটা ওকে, সিনোনিমাস। এখন আমাদের পরের প্রশ্ন হচ্ছে, স্মল হোটেলসে থাকতে চায় রাদার দেন লার্জার ওয়ান্স, বড় হোটেলে থাকতে চায় না। এখন এখানে একটা কথা আছে, এই কথাটা একটু খুব ভালো করে খেয়াল করেন। কিছু মানুষ আছে, একটা পয়েন্ট অফ ইনফরমেশন হচ্ছে, মিস্টার আরিফুল এড করেছেন যে নিউজিল্যান্ডের যারা হচ্ছে আদিবাসী তাদেরকে মাওরি বলা হয়, এটা আমরা একটা জানি, এটার উচ্চারণ তো আমি জানি না, এটা বাংলা ইংলিশ না, রায় টাইপ কিছু একটা হবে। ওকে, এখন মাউরি বলা হয়, মাউরি। মাওরি না, ওকে, গুড, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এখন
মাওরি, ওকে, মাওরি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলি, ওই যে কিছু শর্টকাট ভিডিও থাকে ইউটিউবে, বা কিছু শর্টকাট মানে স্কোর করার প্ল্যান থাকে অনেকের, যে ধুমধাম স্কোর করে ফেলবো। ওদের জন্য ট্র্যাপ থাকে, মানে কিছু ইনস্ট্রাক্টর বলে দেয় যে এই যে কম্প্যারিজন যদি থাকে, এখানে কিন্তু কম্প্যারিজন রাদার দেন, ওরা বলে কম্প্যারিজন থাকলে নট গিভেন হবে, দিয়ে 100% দিয়ে দেয়, কিন্তু এটা সত্য না। তবে মনে রাখবেন যে বেশিরভাগ অকেশনে কম্প্যারিজন থাকলে নট গিভেন হয়। নট গিভেন হয়। আর যদি ট্রু বা ফলস হইতে হয়, তাহলে আপনাকে অবশ্যই দেখবেন যে এই দুইটার কম্প্যারিজন থাকতে হবে। স্মল হোটেলস নিয়েও কথা থাকবে, লার্জ হোটেলস নিয়েও কথা থাকবে। আবার মানে বেটার কোনটা, স্মল হোটেলসে থাকতে পছন্দ করে, এই কথাটাও থাকতে হবে। এই জন্য কম্প্যারিজনের বিষয়টা আসলে মনে করবেন যে এটা নট গিভেন হওয়ার চান্স বেশি। তারপরেও একটু ভেরিফাই করে নেবেন যে আসলে নট গিভেন কি না। হ্যাঁ, তাহলে আমরা একটু দেখি। ইন এডিশন, it appears that visitors to New Zealand don't want to be one of the crowd and find activities that involve only a few people more special and meaningful. It could be argued that New Zealand is not a typical destination. New Zealand is a small country with a visitor community. It is generally perceived as safe, English speaking. অনেক কথা পড়ে ফেললাম, অনেক কথা পড়ে আর শেষ। তাহলে আর আমরা এত কথা পড়বো না, আমাদের পরের প্রশ্নে চলে যাব। আহ পরের প্রশ্নটা কি? Many visitors feel it is unlikely that they will return to New Zealand after their visit. এটা নিয়ে একটু কথা বলি। আমি আগেরটার আনসার কিন্তু নট গিভেন মাথায় রেখে চলে আসছি এখানে। নট গিভেন দিব কি দিব না এটা নির্ভর করবে আমি যখন এই প্রশ্নের উত্তর পেয়ে যাব। আর 11 এবং 13-র মাঝখানে যখন ভিজিটর্স এইটা নিয়ে কোনো কথা পাবো না, তখন আমি নট গিভেন দিয়ে দিব। এখন এই প্রশ্নটা আমরা একটু ভালো করে পড়ি। বলতেছে কি, ভিজিটর্স ফিল ইট ইজ আনলাইকলি। লাইকলি মানে সম্ভাবনাময়, আর আনলাইকলি মানে সম্ভাবনাহীন, মানে সম্ভাবনা একেবারে কম। আহ আপনি আমাকে বলতেছেন যে আমি তো ইউএসএ চলে যাচ্ছি, আপনি আসলে দেখা হবে। আমি বললাম যে আই এম আনলাইকলি টু ভিজিট ইউএসএ ইন দ্য নেক্সট ফিউ ইয়ার্স। আগামী কয়েক বছরে ইউকেতে আমার আসার সম্ভাবনা কম, খুবই কম। আর লাইকলি মানে সম্ভাবনা, আই এম লাইকলি টু মিট ইউ, আপনার সাথে মিট করার সম্ভাবনা আছে। তাহলে many visitors feel it is unlikely that they will return to New Zealand after their visit. অর্থাৎ একবার যে গেল, ভিজিট করে একবার ফিরে আসলো, এরপরে আবার যে রিটার্ন করবে, এটা সম্ভাবনা একেবারে কম। তাহলে আমাদের এখানে ফোকাসটা কোথায়? আনলাইকলি। কিসের জন্য আনলাইকলি? রিটার্ন। এই দুইটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, ভিজিটর্স ইম্পর্টেন্ট না। ফিল, মেইন ভার্ব তো অলওয়েজ ইম্পর্টেন্ট, মেইন ভার্বকে বাদ দেওয়া যাবে না, মেইন ভার্বটাই সবচেয়ে ইম্পর্টেন্ট সব সময়। এখন আমরা এটা একটু পড়ি। এই পর্যন্ত কিন্তু পড়ে ফেলছিলাম। হ্যাঁ, ইট ইজ জেনারেল থেকে। Because of the long haul flight, most visitors stay for longer and want to see as much as of the country as possible on what is often seen as a once in a lifetime visit. আমি এটা একটু মার্ক করে দিচ্ছি আর আপনারা উত্তর দেন। আমি জায়গাটা মার্ক করে দিলাম, এই কথাটার উপরে ভিত্তি করে উত্তর হবে। একটু উত্তর করেন। আর অনেকগুলো আনসার এসেছে। হুম, ট্রু ট্রু ট্রু। ট্রু, সবাই ট্রু বলতেছেন। দুই একজন ফলস বলেন বা নট গিভেন বলেন, তাহলে আমি একটু কথাবার্তা বলার সুযোগ পাবো, নইলে তো আর এখানে কিছু বলার থাকে না। ওকে, সবাই ট্রু বলছেন, ফাইন, ভালো। তাহলে আর কথা বার্তা না বলি,
ফলস একটা চলে আসছে। ওকে, উনি মজা করেই ফলস উত্তর দিছে বোঝা যাচ্ছে। তারপরে একটু কথা বলি যারা কোনো সময় ফলস। ওয়ান্স ইন এ লাইফ টাইম ভিজিট মানে হচ্ছে, আমরা অনেক সময় বলি ওয়ান্স ইন এ লাইফ টাইম এক্সপিরিয়েন্স। এরকম ঘটনা ঘটে, হ্যাঁ, যেমন 24-এ যেটা ঘটলো, হ্যাঁ, এটা অনেক বছর পরে। আমরা যেমন আমাদের এই জেনারেশনে আমরা ওইরকম হিস্টোরিক্যাল মোমেন্ট খুব কম পাইছি, মানে পাই নাই বলতে গেলে, হ্যাঁ। 2018-তে কোটা আন্দোলন ছিল, এটা ওইদিকে যায় নাই অত দ্রুত। ডিড ইউ মিন ইট ফয়সাল আহমেদ? আপনি কি এটা মিন করছেন যে নট গিভেন? আপনার কাছে কি মনে হচ্ছে এটা নট গিভেন? একটু কথা বলতে পারলে ভালো হবে। হ্যাঁ, ঠিক আছে। ওকে। আচ্ছা, তো এখন ওয়ান্স ইন এ লাইফ টাইম মানে যেটা আমরা জীবনে একবার হয় সাধারণত, যেটা বোঝাই। সো তারা বেশি সময় ওখানে স্পেন্ড করে, যেহেতু ধরে নে ওটাতে আর আসা যাবে না, এত দূর আর আসবো না ভাই, ঠিক আছে ভালো লাগছে, ইটস ওকে, বাট আর আসা যাবে না। সো এটা হচ্ছে এজ এ ওয়ান্স ইন এ লাইফ টাইম ভিজিট, দ্যাটস ওয়াই তারা কি করে আর ফিরে আসবে না। সো এটা হচ্ছে ট্রু। আর এটা যদি ট্রু হয় তাহলে আমাদের মাঝখানে ছিল 12 নাম্বার, এটা নিয়ে কোনো ধরনের বক্তব্য ছিল না, দ্যাটস ওয়াই এটা হচ্ছে নট গিভেন। এখন আমাদের 9 এবং 8 এই দুইটা উত্তর দিব। ইট ওয়াজ ফাউন্ড দ্যাট মোস্ট ভিজিটর্স started searching on the website by geographical location. মোস্ট ভিজিটর্স মানে মনে রাখবেন যে 75% যেন চলে আসছে, 75%। আবার ইট ওয়াজ ফাউন্ড দ্যাট, ফার্স্ট টেন্স ব্যবহার করতেছে। ফার্স্ট টেন্স ব্যবহার করা মানে হলো এটা হচ্ছে ফ্যাক্ট, মানে বাস্তবতা। পাস্টকে আপনি কোনোভাবে কি করতে পারবেন না, ডিনাই করতে পারবেন না। এখন দেখি তো আসলে এটা করছে কিনা। জিওগ্রাফিক্যাল লোকেশনের মাধ্যমে সার্চ করা শুরু করছে, হ্যাঁ, দেখি তো জিওগ্রাফিক্যাল লোকেশন দিয়ে সার্চ করছে কিনা। সার্চ, আচ্ছা, স্টার্টেড সার্চিং, স্টার্টেড মেইন ভার্ব। এখানে কিন্তু ভিজিটরস এর কারণে আমি ওয়ার্ড মোস্ট ব্যবহার করি নাই, রাদার মোস্ট এর কারণে, ভিজিটরস এর কারণে আমি এটা মার্ক করি নাই, মোস্ট এর কারণে মার্ক করছি। মোস্ট স্টার্টেড সার্চিং অন দ্য ওয়েবসাইট বাই জিওগ্রাফিক্যাল লোকেশন। এখন ভাই এটা তো নট গিভেন হইতে পারে, তাহলে আমরা এটাও একটু পড়ে নেই। www.newzealand.com, তাহলে ওয়েবসাইটটা এইম টু প্রোভাইড, তার লক্ষ্য ছিল রেডিমেড ইটিনারিজ এন্ড প্যাকেজেস ফর ট্রাভেল কোম্পানিজ ইন্ডিভিজুয়াল ট্যুরিস্টস। একটু দেখেন, রেডিমেড ইটিনারিজ, প্যাকেজ ফর ট্রাভেল কোম্পানিজ এন্ড ইন্ডিভিজুয়াল ট্যুরিস্ট, ট্রাভেল কোম্পানিজ, ইন্ডিভিজুয়াল ট্যুরিস্ট। আমাদের আগের আনসার কি কোথায় পেয়েছি? এখানে, এইখানে ছিল। তাহলে আমরা এর একটু আগে পড়বো, একটু আগে, বেশি না, এই প্যারা থেকে পড়ি, একটু পড়েন। এইট টু
সবাই একটু রেসপন্স করেন, হ্যাঁ। একটু এখানে কিন্তু উত্তর আছে, এই যে এখানে। যারা উত্তর করেছেন তারা আবার আরেকটু দেখেন, হ্যাঁ, কারণ 8 যেটা, এটা হ্যাঁ অনেকের কারেক্ট হয়েছে, বাট 8 হুবহু এরকম থাকবে না, www.newzealandweb.com না, এখানে আগে থাকতে পারে, কারণ এটা ওয়েবসাইট নিয়ে কথা, মানে ওই ওয়েবসাইট নিয়ে কথা, বুঝছেন? হ্যাঁ, 8 হচ্ছে ফলস। যারা ট্রু দিছেন তারা একটু দেখেন। Travel planner feature was added which allowed visitors to click and bookmark places, attractions. আরেকটু সামনে পড়লেও হবে। আচ্ছা, আমি একটু সামনে থেকে আসতেছি। ভাই, জি আসসালামু ভাই। আলাইকুম। ভাই, আমি কি একটু আইটিনারি নিয়ে বলবো, তাহলে সবার মনে বুঝতে হ্যাঁ সুবিধা হ্যাঁ হ্যাঁ, হবে। একটু বলেন, এড করেন, হ্যাঁ। হ্যাঁ, আসলে আইটিনারি মানে হইলো যে একটা ট্রাভেলের যে প্ল্যান। ধরেন হুম। আপনারা কেউ যাবেন কক্সবাজার থেকে সেন্ট মার্টিন। তো কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে ধরেন 4টা প্লেস পড়বে, আপনারা যেখানে যেখানে যাবেন, সেরাদ্বীপ সহ। তো আইটিনারি যেটা করে আপনার, সেটা হলো আপনি আজকে সকাল 10টায় ধরেন কক্সবাজারে থাকবেন আপনারা সবাই গ্রুপ। তারপরে 12টায় যাবেন সেন্ট মার্টিনে, তারপর 4টায় যাবেন ছেড়াদ্বীপে, এইটাকে বলে আইটিনারি। বা আপনারা কক্সবাজার থেকে যদি যদি মনে করেন কুয়াকাটা যাবেন, তারপর যাবেন সুন্দরবন। এই আইটিনারি যেটা করে সেটা টাইম সহ কোথায় কি হবে, হ্যাঁ, কয়টার দিকে কখন বাসে উঠবেন এবং কোন লোকেশনের পর কোন লোকেশনে যাবেন, এইটাকে বলে আইটিনারি। হ্যাঁ, এখন মনে হয় সবার সহজ হবে। হ্যাঁ, তো এটাকে আসলে আইটিনারি বলে। আইটিনারি হলো একটা প্ল্যান আর কি। এই প্ল্যান অনুযায়ী এই দিয়ে দেয়, যেটা এটা ট্যুরিজমে এটা খুব একটা মানে ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। থ্যাংক ইউ ভাই। সো আশা করি সবাই বুঝেছেন। এখন এটার উত্তর আসলে কোথা থেকে? এই জায়গায় এটার উত্তর, the website was set up to allow both individuals and travel organizations, এই যে আমরা ট্রাভেল কোম্পানিজ ছিল প্রশ্নে, আর এখানে আছে organizations, to create itineraries and travel packages, এটা নিয়েও কথা ছিল। ওইখানে ছিল যে রেডিমেড, আর এখানে বলছে টু সুইট দেয়ার own needs and interests, আপনি নিজের ইন্টারেস্ট এবং প্রয়োজন অনুপাতে আপনি কি করবেন, নিজে ক্রিয়েট করে নেবেন। আমি এই দিক থেকে যাব ওই দিকে, ওই দিক থেকে যাব ওই দিকে, এখানে থামবো এখানে থামবো। তার মানে রেডিমেড ওয়েবসাইটের কাজ না রে, যে রেডিমেড আইটিনারি প্রোভাইড করার। হ্যাঁ, তো এখন এই যে আহ, অমি, তুমি ধন্যবাদ গ্রহণ করো, অনেকেই তোমাকে ধন্যবাদ দিচ্ছে। সো আমরা এভাবে থ্যাংক এড ইউ ভাই। করব, ভ্যালু এড করা বোঝায়, সবাই মিলে আমরা একটু এড করব, তাহলে সবার জন্যই লাভ হবে। সো যেটা আমার পক্ষ থেকে ক্লিয়ার করার বিষয় সেটা ছিল এটা, যে প্রশ্নে কি ছিল, প্রশ্নটা আমরা এবার একটু দেখি, প্রশ্নটা আবার দেখি, সমস্যা নাই। বলছে যে aim to provide ready-made itineraries and packages for travel companies and individual tourists, আর এখানে বলছে allow করা হয় suit their own needs and interests, so ready-made না, ready-made মানে যেখানে আর কিছু করার সুযোগ নেই। আর আমরা রেডিমেড কথাটা আমরা বেশি জামা কাপড়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। তাহলে এটা পেলাম। আর আমাদের পরের যে কোয়েশ্চন, এটাও এখান থেকে ছিল, আর মাঝখানে এই সামান্য জায়গায় আমাদের আরেকটা কোয়েশ্চেনের উত্তর থাকতে হবে। সেটা কি? অন দ্য ওয়েবসাইট অফ জিওগ্রাফিক্যাল লোকেশন দিয়ে সার্চ করতো, দেখি তো জিওগ্রাফিক্যাল লোকেশন দিয়ে সার্চ করতো কিনা, আমরা একটু দেখি। মোস্ট অনেকে উত্তর দিয়ে দিয়েছেন, তারপরেও আমি আরেকটু সময় দিতে চাই। নয়ের উত্তর যারা ফলস দিয়েছেন, আপনারা আরেকটু সময় দেন, চিন্তা করেন তো। নয়ের ফলস দিয়েছেন কেউ, বা ট্রু দিয়েছেন?
নয়ে কি আসলে ফলস বা ট্রু এরকম? সবাই একটু আবার দেখবেন, যারা ফলস বা ট্রু দিয়েছেন তারা নয় আবার দেখবেন, ইম্পর্টেন্ট। এই যে, হ্যাঁ, মারজান সাহেব বলেন। জি আসসালামু আলাইকুম। ইসলাম ভাই বলেন। হচ্ছে কি আমি তো নতুন এখন এটার আনসার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি মানে চোখের সামনে দেখতে পাচ্ছি যে আনসারটা এই লাইনেই আছে হ্যাঁ হ্যাঁ বা হ্যাঁ। পাচ্ছি না বুঝে, কিন্তু কি আনসার করব, ট্রু করব না ফলস করব, এটা মানে দ্বিধাদ্বন্দ্বে ভুলে মানে পড়তেছি যে আমি আনসারটা কি করব আচ্ছা, বা এখানে কি এটা হবে। প্রথম দিকে এমন লাগতেছে, এটার কারণ বা সলভ আচ্ছা, এটার জন্য আমি বলি, এটাকে বলা হয়, এই জন্য আমরা কি করব, ফাইন টিউনিং করব বা ভেরিফাই করব। আপনি দেখেন কত সহজ হয়ে গেল ব্যাপারটা আমাদের। আমরা শিওর যে এই জায়গার মধ্যে আনসারটা, কারণ যেহেতু পরের আনসারটা এইখান থেকে আমরা পেয়েছি, সো এই সেন্টেন্সটার মধ্যে আনসারটা অন দ্য ওয়েবসাইট। দেখেন সবাই, এই আনসারে আমরা সবাই একটু ধরা খাইছি, সবাই বলতে আমি বলবো যে অনেকেই আর কি, এক দুজন কারেক্ট করছেন। ভিজিটরস ক্যান সার্চ ফর অ্যাক্টিভিটিস। ভিজিটররা কি করতে পারে, সার্চ করতে পারে কি দিয়ে, নট সোললি বা সোলেলি, আমি সোললি মনে হয় এটা উচ্চারণ, বাই জিওগ্রাফিক্যাল লোকেশন বাট অলসো বাই দ্য পার্টিকুলার নেচার অফ দ্য অ্যাক্টিভিটি। শুধু জিওগ্রাফিক্যাল লোকেশন দিয়ে সার্চ করতে পারবে এমন না, তার যে অ্যাক্টিভিটির নেচার এইটা দিয়েও সে সার্চ করতে পারবে। এখন কথা হচ্ছে ট্রু বা ফলস হইতে হলে যারা আনসার দিয়েছেন তারা আবার একটু খেয়াল করেন, ট্রু বা ফলস হইতে হলে কি করতে হবে, আমি প্রশ্নটা আবার নিয়ে আসি। এইভাবে আমরা আমাদের কিন্তু, মনে করেন আপনি 6টা কোয়েশ্চন আছে, এর মধ্যে আপনি 4টা কোয়েশ্চেন আনসার খুব ইজিলি দিয়ে দিলেন, একটা দুইটা আপনার ভুল হয়ে গেল, মানে জাস্ট মনে হলো যে দিয়ে দিলেন আর পরে ভুল হয়ে গেল, তাহলে আপনার অ্যাকুরেসি রেটটা কমে গেল, রেশিওটা কমে গেল, সো এখানে আপনি স্কোর কমে যাবে। এই জন্য এখানে একটু দেখতে হবে আমারও। আমি এটাকে একটু নিচের লাইনে নিয়ে আসি, আমি এটাকে আলাদা করে নিই, তাহলে আমরা ভালো করে ফোকাস করতে পারবো। এখানে আমি দেখেন, আমি এই জায়গায় কিন্তু ফোকাস দিয়েছিলাম যে ফাউন্ড দ্যাট মানে হচ্ছে ফার্স্ট, এবং স্টার্টেড মানে হচ্ছে ফার্স্ট। আর ফার্স্ট মানে এটা এমন জিনিস যেটা আপনি ডিনাই করার সুযোগ নাই। আমি আপনাকে বললাম যে আমি আজকে রাতে বা দুপুরে পাবদা মাছ দিয়ে খাওয়া দাওয়া করছি বা লাঞ্চ করছি। এখন আপনি বললেন যে আমার মনে হয় না, মানে আমার মনে হয় যে এটা সত্য হইতে পারে মিথ্যা হইতে পারে। আমি বললাম আরে ভাই আমি খাইছি এটা, সো এটা তো ধ্রুব হয়ে গেছে, মানে পাস্ট যেটা সেটা ট্রু, এটা নিয়ে কোনো আপনার নেই, ডাউট করার সুযোগ নাই। আর এখানে বলতেছে প্যাসেজে এসে বলতেছে প্যাসে ভিজিটরসরা পারবে সার্চ করতে জিওগ্রাফিক্যাল লোকেশন দিয়ে এবং নেচার অফ দ্য অ্যাক্টিভিটি দিয়ে। এখানে কিন্তু অ্যাবসোলুট না, আর এখানে অ্যাবসোলুট। এখন জিওগ্রাফিক্যাল লোকেশন দিয়ে তারা সার্চ শুরু করেছিল নাকি করে নাই, বা বেশিরভাগ ভিজিটর কি এটা এইভাবে সার্চ করে বা করেছিল এরকম কোনো তথ্য নাই, আবার করে না এমনও তথ্য নাই। এই জন্য এটা হবে নট গিভেন। নট গিভেনটাতেই সবচেয়ে বেশি প্রবলেম হবে। আমি যে বুঝাই দিলাম, আপনারা কেউ কি বুঝতে প্রবলেম হলে আবারও আমাকে বলেন, আমি আবারও বলে দিই, বা বুঝছেন কিনা বুঝলে একটু বলেন যে ইয়েস, তাইলে আমরা মানে আগাবো আর কি। আপনারা একটু আবারও জি, খেয়াল। আমি এখানে যেটা বুঝতে পেরেছি সেটা হলো যেহেতু আমার কোশ্চেনে পাস্ট ফর্মে ছিল বাট এইখানে প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে, সো এটা ট্রু বা ফলস হওয়ার কোনো সম্ভাবনা নেই সম্ভাবনা যেহেতু। নাই, ইয়েস। এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। প্যাসেজে আছে, মানে প্রশ্নে আছে পাস্ট, আর প্যাসেজে হচ্ছে ইন জেনারেল দেওয়া,
তাহলে নট মানে ট্রু বা ফলস হওয়ার সুযোগ এখানে একেবারে কম, বুঝছেন? আচ্ছা আমি আবারও বলি, এখানে বলে দিয়েছে যে আমি বললাম যে বেশিরভাগ স্টুডেন্ট ক্লাসে এসে অনলাইন ক্লাসেও জয়েন করতে পারবে এবং যারা অনলাইনে ভর্তি আছে তারা অফলাইনেও ক্লাস করতে পারবে। এটা হচ্ছে এখানের স্টেটমেন্ট। পেসেজে গিয়ে এটা হচ্ছে পেসেজের স্টেটমেন্ট। আর প্রশ্নে গিয়ে দেখলেন যে অনলাইন ক্লাসে জয়েন করেছিল, তাহলে তো হইল না, বক্তব্য মিলে নাই। আমি কি বুঝাইতে পারছি? সো বক্তব্য যদি হুবহু না মিলে তাহলে ফলস হইতে পারে বা নট গিভেন হইতে পারে। আর ফলস হইতে হইলে আবার এগেনস্ট পুরোপুরি বিরুদ্ধে কথা কথা থাকতে হবে। এখানে আবার পুরো বিপরীতধর্মী কোনো বক্তব্য নাই। সো এটা হচ্ছে নট গিভেন। ওকে, তাহলে আমরা এখানে সবগুলো কোয়েশ্চেন আনসার করলাম। আমাদের এখন আমরা যদি একটু সিরিয়ালি দেই, এটা ছিল ফলস, এটা ছিল নট গিভেন, আর এইটা একটা কম্পারিজন টাইপ, অধিকাংশ বুঝাচ্ছে, এটাও মোস্ট হইলে তাহলে এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। এটা ছিল ফলস, তারপর হচ্ছে এটা ছিল ট্রু, তারপর এটা ছিল, এটাও নট গিভেন ছিল, আর এটা ছিল ট্রু। ওকে, আই হোপ যে আমি আপনাদেরকে এই বিষয়ে কিছুটা হইলেও এনলাইটেন করতে পেরেছি। অমি, আমার কথা শুনতে পারলে একটু জানাতো, তোমার কি ট্যুরিজম এন্ড কি জানি একটা হসপিটালিটি হ্যাঁ ম্যানেজমেন্ট একটা হ্যাঁ সাবজেক্ট আছে, ওইটা ছিল না? হ্যাঁ ভাই, আমার ডিপার্টমেন্ট ট্যুরিজম ছিল, এই জন্য একটু ওকে, ধারণা আছে। আচ্ছা আচ্ছা, গুড গুড। হ্যাঁ। এখন না এটা ভাই, আমাদের আমাদের মতো ছাড়া এটা বোঝা, বা ট্রাভেল একটু এজেন্সিতে জব টাফ। করে বা অনেক ট্রাভেল না করলে এটা বুঝতে পারবেন না, হ্যাঁ, এটা হ্যাঁ। আসলে ওই কারণ ওই আমাদেরকে, হ্যাঁ, আইটিনারি বানাই নিছে, হ্যাঁ, দেখা যাচ্ছে 7 দিনের ট্যুর প্ল্যান দিছে, আইটিনারি এক্সাম দিতে হয়েছে। হ্যাঁ 7 দিনে আপনারা কখন কোথায় কি করবেন, কোথা থেকে কোথায় যাবেন, এটা আইটিনারি বানান, হ্যাঁ, এই তো আমার ভাই। কাছে তাই মনে হয়েছে, কারণ আমি যখন এটা প্রথম সলভ করি আমি এটা মানে মিস করছিলাম, মানে আমার ভুল হয়েছিল। এটা কারণ ভাই 80% 90% বুঝবে না মানুষ। হুম, আমি ওই যে আইটিনারিজ এর মিনিং বুঝি নাই, তখন আমার ভুল হয়েছিল, পরে আমি দেখলাম যে এটা, কারণ এটা তো ওই ওই ইয়ের ওয়ার্ড। এখন আমরা এইটা সলভ করবো, হ্যাঁ। 4টা কোয়েশ্চন আছে। এখানে বেশি বেশি কাজ করবেন আপনারা, আমি জাস্ট সলভ করে দিব। 10 নম্বর কোয়েশ্চন যেটাই হোক, এটা সলভ করার আগে আমাদের প্রথম কাজ হলো প্যাসেজের হেডলাইন। ব্রিঙ্গিং সিনামন টু ইউরোপ, এটা সম্ভবত দারুচিনি, আমরা যেটাকে দারুচিনি বলি সেটা ইউরোপে। এখন মনে করেন এই ওয়ার্ডের অর্থ আমি নিজেও জানতাম না মনে করেন, বা আপনি জানেন না, তাহলে কি হবে মনে করবেন এটাকে একটা একটা প্রোডাক্ট বা যে কোনো একটা জিনিস যেটা কোথায় নিয়ে আসবো, ইউরোপে নিয়ে আসবো, হ্যাঁ। মনে করেন যে বাংলাদেশের উপমহাদেশ থেকে স্পাইস যেভাবে ইউরোপে গিয়েছিল, এরকমই একটা কিছু, সেটা ইউরোপে নেওয়া হবে। এবং ওরা নেওয়ার যে ধারা সেটা কিভাবে নিল, কে নিল, নেওয়ার সময় কি কি সমস্যা হয়েছিল, এই টাইপের একটা আলোচনা এখানে আছে। সো আমরা মূল আলোচনায় ব্যাক করি, কোয়েশ্চনে চলে যাব। সিনামন, হ্যাঁ দারুচিনি, থ্যাংক ইউ। আচ্ছা আসেন আমরা এখন প্রশ্নে চলে যাচ্ছি। প্রশ্ন 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 প্রথম প্রশ্ন, দ্য পর্তুগিজ হ্যাড কন্ট্রোল ওভার দ্য সিনামন ট্রেড ইন সিলন থ্রু আউট দ্য 16th সেঞ্চুরি। ক্যাপিটাল লেটার, বোঝা যাচ্ছে এটা একটা জায়গার নাম হইতে পারে, ইন যেহেতু বলছে সেটা একটা জায়গা, জানি না বাট এরকমই মনে হচ্ছে। এটা হচ্ছে ক্যামব্রিজের 13 নম্বর বই, 13 নম্বর বইয়ের সম্ভবত সেকেন্ড টেস্ট বা প্রথম টেস্টই হচ্ছে। থ্রু আউট দ্য 16th সেঞ্চুরি, 16th সেঞ্চুরি, ক্যাপিটাল লেটার, নাম্বার, এগুলো আমাদের জন্য খুবই ফজিলতপূর্ণ, খুবই জরুরি। 19 নম্বর পেজে আছে এটা, আপনি ক্যামব্রিজে যদি বের করেন দেখতে পারবেন। টেস্ট 2। এখন প্রশ্নে বলতেছে যে পর্তুগিজের কন্ট্রোল ছিল সিনামন ট্রেডের উপরে ইন সেলন। আচ্ছা 38 নম্বর পেজ, 19 নম্বর পেজ বলছে সেলন থ্রু আউট দ্য 16th সেঞ্চুরি, পুরা 1600 সেঞ্চুরি ধরে, মানে সিলন
সিলনে সিনামন ট্রেডের উপর পর্তুগিজের কন্ট্রোল ছিল। The Dutch took over the cinnamon trade from the Portuguese as soon as they arrived in Ceylon. দুইটা কোয়েশ্চেন এখন দরকার নাই, আমরা 16th সেঞ্চুরি যেহেতু আছে, সো ওইটার আশেপাশে একটু পড়ে যদি পাই তাইলে পাইলাম, না হইলে আমরা নট গিভেন দিব। হ্যাঁ, আপাতত চলে যাচ্ছে আমাদের, চলে যাচ্ছে। আচ্ছা, এই প্রশ্নটা একটু সবাই, আমি 10 সেকেন্ড সময় নিচ্ছি, আপনারা একটু মাথায় মানে সাজায় নেন তো এখানে মূলত কি বোঝাচ্ছে। পর্তুগিজদের কন্ট্রোল ছিল সিনামন ট্রেডে আর ইন সিলন 16th সেঞ্চুরি। ওয়েল ডান। এই যে শ্রীলঙ্কাকে আগে সিলন বলা হতো, সিলন। ওকে, তাহলে আমরা চলে যাই সিলন 16th সেঞ্চুরি। সেঞ্চুরি, এটা কিন্তু 16th সেঞ্চুরি না। 16th সেঞ্চুরি মানে 1501 থেকে 1600। এই জায়গায় অনেকে আমরা আবার ধরা খায়া যাই 15 থেকে এইখানে। খুবই সিম্পল ভাই, কিছু জিনিস আছে খুবই সিম্পল হয়ে যায়। সেঞ্চুরির হিসাবটা একটু অনেকে কনফিউজড হয়ে যেতে পারেন, আমি নিজেও কনফিউজ ছিলাম, সো এটা একটু বলে দেই। সেঞ্চুরির হিসাবটা এইটার নাম হচ্ছে, আর এইটা হচ্ছে 16th সেঞ্চুরি। আচ্ছা, ইন দ্য পর্তুগিজ বিল্ড এ ফোর্ট ইন সিলন, সিলন পেয়ে গেলাম, which enabled them to protect the island, so helping them to develop a monopoly. Oh yes, monopoly in the cinnamon trade. ওকে, তাহলে এবং এই ঘটনাটা কোথায় ঘটতেছে? সিলনে। এবং এই সালটা কোথায়? 1518, 16th সেঞ্চুরি, সিলন। মনোপলি, মনোপলি মানে কি? একচেটিয়া ব্যবসা, একচ্ছত্র আধিপত্য। তাহলে এটা ট্রু। এটা বুঝতে কারো সমস্যা হইলে বলেন। হ্যাঁ, এটা খুবই সিম্পল ছিল না কি আমরা সিম্পল বানিয়ে নিয়েছি সেটা? ইয়েস, ইয়েস, ইয়েস। মাংস সংরক্ষণের মশলার জন্য পর্তুগিজরা দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বীপ রাষ্ট্রগুলো দখল করেছিল। ইয়েস, অনেক কিছু জানা হচ্ছে এখন। যদি কেউ মনোপলি ওয়ার্ডের অর্থ না জানেন আর কন্ট্রোল ওয়ার্ডের অর্থ জানেন, আপনি যদি এখানে এসে কন্ট্রোল ওয়ার্ড খুঁজেন তাহলে কিন্তু আপনি উত্তর পাবেন না। তাহলে এখানে অবশ্যই অবশ্যই ওয়ার্ড মিনিং না জানলে ট্রু ফলস নট গিভেন হবে না, এটা মনে রাখবেন। গেপ ফিলিং এ কিন্তু ওয়ার্ড মিনিং না জানলে অনেক সময় উত্তর দিতে পারবেন। একচেটিয়া আধিপত্য মানে একচেটিয়া বাজার, যেখানে একটাই ব্যবসায়ী থাকবে আর তার কাছ থেকেই কিনতে হবে, মনোপলি। আমি আবারও বলি, আপনি যদি প্রশ্নের সিনোনিম বা প্রশ্নের অর্থ ভালো করে না বুঝেন তাহলে ট্রু ফলস নট গিভেনে অনেক সময় এডজেক্টিভ, নাউন এগুলা দিয়ে আপনি ধরে ফেলতে পারেন, বাট ট্রু ফলস নট গিভেনে এটা পসিবল না। তাহলে ওইখানে বলছে পর্তুগিজের নিয়ন্ত্রণ ছিল আর এখানে বলছে মনোপলি ছিল ইন দ্য সিনামন ট্রেড। তাহলে আমরা এটা উত্তর ট্রু, এটা আমাদের ট্রু। আমরা ফলসে যাই, সরি ফলসে যাচ্ছি বলছি, পরের কোয়েশ্চনে যাচ্ছি। The Dutch took over the cinnamon trade from the Portuguese. Took over মানে ছিনায়া নেওয়া। The students took over the Sheikh Hasina regime. Took over the এটাকে কি বলা যায়, পাওয়ার। The Dutch took over the cinnamon trade from the Portuguese. Portuguese, Dutch, Dutch মানে তো নেদারল্যান্ডের অধিবাসীদেরকে ডাচ বলা হয়। as soon as they arrived in Ceylon, তাহলে এখানে দুটো বিষয় ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ডাচে পর্তুগিজ থেকে টুক ওভার করছে ট্রেডটা, আর এটা কখন করছে? as soon as they arrived in Ceylon, সিলনে আসা মাত্রই। আজকে আসছে কালকে দখল করে ফেলছে, অর্থাৎ আজকে আসছে এবং খুব অল্প সময়ের মধ্যে দখল করে ফেলছিল। আচ্ছা, পরীক্ষায়
রিডিং এর আনসার একটা শিট দিবে আলাদা, হ্যাঁ, এরকম একটা পেজ আপনাকে আলাদা পেজ দিবে, একটা এই যে পেজে যেগুলো দেখছেন এটা দিবেন, আর এরকম একটা পেজ দিবে, পেজে 1 2 3 4 5 এরকম দেওয়া আছে, আপনি জাস্ট গ্যাপে মানে একটা জায়গা আছে, প্লেস আছে, ওইখানে আনসার গুলো কি করবেন, ইনপুট দিবেন, ট্রান্সফার করবেন আর কি। তাহলে এটা আমরা একটু যাই, পর্তুগিজের কাছ থেকে ডাচরা ক্ষমতা নিয়ে নিছিল, মানে সিনামন ট্রেডটা দখল ছেনায় নিছিল, সাথে সাথে যাওয়ার পর পর এটাও আমরা দুইটা কোয়েশ্চেন পড়তেছি না, বিকজ এখানে ডাচ পর্তুগিজ এরকম কথাবার্তা খুব ইজিলি আমরা পাওয়ার কথা, ওই যে ডাচ পেলাম, when the Dutch arrived of the coast, coast মানে কোস্টের নিকটবর্তী, coast of the coast of southern Asia at the very beginning of the 17th century, তার মানে তারা পৌঁছাইলো কি 17th সেঞ্চুরির প্রথম দিকে, অর্থাৎ 1605-10 এরকম সময়ে। The Dutch allied themselves with Kandy, ক্যান্ডির সাথে তারা কি করলো, মিত্রতা স্থাপন করলো। an inland kingdom on Ceylon, এটা ইনল্যান্ড কিংডম, সিলনের একটি কিংডম রাজ্য। In return for payments of elephants in Cinnamon, they protected the native king from the Portuguese, তারা পর্তুগিজ থেকে নেটিভ কিংদের সেভ করলো, তারা কি চাচ্ছিল, এলিফ্যান্ট চাচ্ছিল আর সিনামন চাচ্ছিল। The Dutch broke the 150-year Portuguese monopoly when they overran and occupied their factories. By 1658, they had permanently expelled the Portuguese from the island, thereby gaining control over the lucrative cinnamon trade. তারা কবে 1658 সালে গিয়ে তারা এটার উপরে নিয়ন্ত্রণটা নিল। এখন যে কোনো যে শতকের প্রথম হচ্ছে ফার্স্ট বা আর্লি স্টেজ হচ্ছে সম্ভবত 33 বছর, হ্যাঁ, 1601 থেকে 1633, তারপরে হচ্ছে মাঝখানে, তারপরে হচ্ছে মানে লেট, হ্যাঁ, মিড 16th সেঞ্চুরি, আর্লি 16th সেঞ্চুরি, এটা 17th অবশ্য, ফলস, হ্যাঁ। এটার উত্তর কি হবে তাহলে, ফলস। আপনারা কি এইটা বুঝতে পেরেছেন নাকি একটু প্রবলেম ফিল করতেছেন, একটু বলবেন। তারা আসছে কোথায়, বিগিনিং এ, 17th সেঞ্চুরির প্রথম দিকে, 17th সেঞ্চুরির প্রথম দিকে এসেছে, হ্যাঁ। এরপরে তারা কেন্ডির সাথে মিত্রতা করছে, এরপরে তারা কি হাতি এবং সিনামনের মানে পাওয়ার লোভে বা ওই আশায় তারা পর্তুগিজদেরকে থেকে সেভ করছে নেটিভ কিংদেরকে। এরপরে 1649-এ তারা পর্তুগিজ মনোপলিটা ভাঙছে, when they overran and occupied their factories গুলোকে দখল করছে। আর 1658-এর মধ্যে পার্মানেন্টলি তারা কি করছে, পর্তুগিজরা একেবারে বাতিল করে দিছে, বাদ দিয়ে দিছে, মানে সরাইয়া দিছে। সো এটা আশা করি বুঝতে পেরেছেন। কোনো কনফিউশন থাকলে বলবেন, হ্যাঁ, কোনো কোয়েশ্চেন যদি মনে হয় যে এই জায়গাটা ভুলে গেলাম বা হয় না, এখানে যে দেখেন 1658, দেখেন 17th সেঞ্চুরি কিন্তু 1658, এই সেঞ্চুরির হিসাবটা অনেকে ভুল করে ফেলি আমরা, এটা একটু খেয়াল রাখতে হবে। আর বিগিনিং অফ দা, ওকে, আমরা দুইটা, একটা পাইলাম কি, প্রথমটা পেয়েছিলাম হচ্ছে ট্রু, পরেরটা হচ্ছে ফলস, আর পরেরটা এখন যাই। The trees planted by the Dutch produced larger quantities of cinnamon than the wild trees. এটা হচ্ছে কম্পারিজন হইলে নট গিভেন হওয়ার পসিবিলিটি থাকে। আমরা একটু দেখি, the trees planted by the Dutch produced larger quantities. ডাচরা যে গাছগুলো রোপণ করেছিল সেগুলা ওয়াইল্ড ট্রিজ এর মধ্যে, ওয়াইল্ড ট্রিজ তো আমরা নরমালি রোপণ করা হয় না, বন্য গাছ যেগুলো মানে বন জঙ্গলে যে গাছগুলো ছিল সেগুলোর থেকে বেশি পরিমাণ সিনামন প্রডিউস করেছিল ডাচরা যে গাছগুলো রোপণ করেছিল। কম্পারিজন নট গিভেন হওয়ার চান্স আছে, দ্যাটস ওয়াই আমরা 13 নম্বর কোয়েশ্চনটাও পড়ে নিব। দ্য স্পাইস ট্রেড মেইনটেইনড ইটস ইকোনমিক ইম্পর্টেন্স ডিউরিং দ্য 19th সেঞ্চুরি। তাহলে আরেকটু সহজ হয়ে গেল, 19th সেঞ্চুরির কথাবার্তা যখনই শুরু হবে তার আগে এইটার উত্তর
পেতে হবে, আর যদি না পাই তাহলে এটা নট গিভেন। এখন আমরা এটাও একটু দেখে নেই। 1900 স্পাইস ট্রেড মানে মশলার যে ব্যবসাটা, সেটা গুরুত্বপূর্ণ ছিল, ইকোনমিক্যালি গুরুত্বপূর্ণ ছিল 19 শতক জুড়ে। 19 শতক জুড়ে। 10 সেকেন্ড সময় পাচ্ছি, আমরা একটু দুইটা কোয়েশ্চনকে একটু মাথায় নেই। ট্রিজ প্লান্টেড বাই দ্য ডাচ, ট্রিজ প্লান্টেড বাই দ্য ডাচ, লার্জার কোয়ান্টিটিস ওয়াইল্ড ট্রিজ। এখানে ইম্পর্টেন্স 19th সেঞ্চুরি, স্পাইস ট্রেড, স্পাইস ইম্পর্টেন্স 19th সেঞ্চুরি। যাচ্ছি পেসেজে, অল্প জায়গা আছে, এখান থেকে আমরা উত্তর বের করতে পারবো, কোনো সমস্যা নাই। একটু আপনাদেরকে সময় দিই, আপনারা একটু উত্তর দিন। এখানে এখানে প্রথমটার উত্তর থাকার কথা। দুইটা আনসার খুব ইজিলি দেওয়া আছে, একটু 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 পড়েন সবাই প্লিজ, একটু অ্যাক্টিভলি দেখেন। আশা করি কনফিউশন থাকলে আমরা উত্তর। 13 ফলস, আর 12 তাহলে কি? সবাই একটু কুইক করবেন, আর 30 সেকেন্ড সময় দিলাম, তারপরে আমি নিজে আনসার খুঁজে বের করে দিব। বারো ট্রু হবে, আচ্ছা 12 ট্রু যিনি বলেছেন, হুম 12 ট্রু বলেছেন, তিনি একটু বোঝাতে পারবেন কোথা থেকে ট্রু বললেন? ওকে, আমি এখন তাহলে একটু অ্যানালাইসিস করি, আপনারা একটু দেখেন। এখানে কথা হচ্ছে ডাচের যে গাছ লাগানোর কথা এখানে বলছো, ইন অর্ডার টু প্রোটেক্ট দেয়ার হোল্ড অন দ্য মার্কেট দ্য ডাচ লাইক দ্য পর্তুগিজ বিফোর দেম। কি করলো? যারা ট্রু বা ফলস দিয়েছেন তারা একটু শুনেন, মনোযোগ দিয়ে দেখবেন যে উত্তরটা বলছে যে ইন অর্ডার টু প্রোটেক্ট দেয়ার হোল্ড অন দ্য মার্কেট, মার্কেটে তাদের কর্তৃত্ব ধরে রাখার জন্য দ্য ডাচ ট্রিটেড দ্য নেটিভ ইনহেবিটেন্টস হার্শলি, তারা নেটিভ যারা ছিল তাদের সাথে খারাপ ব্যবহার করছিল, পর্তুগিজরা যেমনটা করেছিল। বিকজ অফ দ্য নিড টু বুস্ট প্রোডাকশন অ্যান্ড স্যাটিসফাই ইউরোপস এভার ইনক্রিজিং অ্যাপেটাইট ফর সিনামন, দ্য ডাচ বিগান টু অল্টার দ্য হারভেস্টিং প্র্যাকটিসেস অফ দ্য সাইক্লোনিজ। মানে শ্রীলঙ্কানরা যেভাবে প্র্যাকটিস করতো ওটা একটু পরিবর্তন করতে চাইলো। গাছ লাগানোর কথা এখনো আসে নাই দেখি। ওভার টাইম দ্য সাপ্লাই অফ সিনামন ট্রিজ অন দ্য আইল্যান্ড বিকেম নিয়ারলি এক্সস্টেড, এখনো গাছ লাগানোর কথা বলতেছে না। ডিউ টু সিস্টেমেটিক স্ট্রিপিং অফ দ্য বার্ক,
Eventually the Dutch began cultivating their own cinnamon trees. তারা cinnamon trees cultivate করা শুরু করলো to supplement the diminishing number of wild trees available for use. Diminishing number of wild trees অর্থাৎ wild trees এর যে সংখ্যক গাছ কমে গিয়েছিল ওই সংখ্যক গাছকে সাপ্লিমেন্ট করার জন্য তারা নিজেরা গাছ লাগানো শুরু করলো। এখন ওই গাছ থেকে তারা বেশি প্রোডাকশন পেলো নাকি পেলো না এরকম কোনো বক্তব্য এখানে নাই। সো মূল বক্তব্য যেহেতু নাই, সো এটা নট গিভেন। আমাদের এখানে ট্রু বা ফলস হইতে হলে এই কথাটা থাকা দরকার ছিল যে লার্জার কোয়ান্টিটিজ, যদি বলতো যে লার্জার কোয়ান্টিটিজ তাহলে আমরা দেখতাম যে ট্রু, যদি বলতো যে স্মলার কোয়ান্টিটিজ তাহলে হয়তো ফলস। আর এখানে কোয়ান্টিটি নিয়ে কোনো আলাপই হয় নাই, শুধু আলাপ হয়েছে যে ডাচরা হচ্ছে গাছ লাগানো শুরু করেছিল, দ্যাটস ওয়াই এটা হচ্ছে নট গিভেন হবে। হ্যাঁ, আচ্ছা, এখন আমাদের পরের কোয়েশ্চনে চলে যাচ্ছে। বলছে ইকোনমিক ইম্পর্টেন্সটা ধরে রেখেছিল 19th সেঞ্চুরিতে। আমরা এটা একটু পরের প্যারাগ্রাফ পড়লেই পেয়ে যাব। 19th সেঞ্চুরি তো এইটা 19th সেঞ্চুরি এই যে এটা by the middle of the 19th century, production of cinnamon reached 1,000 tons a year after a lower grade quality of the spice became acceptable to European tastes. By that time, cinnamon was being grown in other parts of the Indian Ocean region and in the West Indies, Brazil and Guyana. Economic importance এর বিষয়টা এখনো আসেনি। Not only was a monopoly of cinnamon becoming impossible, অর্থাৎ সিনামনের যে মনোপলি যেটা ছিল এটা ইম্পসিবল হয়ে যাচ্ছিল, but the spice trade overall was diminishing in economic potential। এই যে এখানে চলে আসছে ইকোনমিক ইম্পর্টেন্স, পটেনশিয়াল মানে সামর্থ্য সক্ষমতা, ইকোনমিক এই পটেনশিয়ালটা ডিমিনিশিং হয়ে যাচ্ছিল, তাহলে কি ইম্পর্টেন্স কমে যাচ্ছিল। আর এখানে বলছে কি ইম্পর্টেন্স ধরে রেখেছিল, তাহলে কি হলো পুরো উল্টো কথাবার্তা, তাহলে এটা হচ্ছে ফলস। আশা করি আমি এটা বোঝাতে সক্ষম হয়েছিল। এইটা বুঝতে কারো সমস্যা হলে একটু বলবেন। আশা করি আপনাদের এই পর্যন্ত এইটুকু বুঝতে কোনো সমস্যা হয় নাই। সো আমরা রেকর্ডিং অফ করে দিচ্ছি, পরে আমরা এক্সট্রা কিছু কথা বলবো।